হরিয়ালি, তাই না? যে অঞ্চলে নদী আছে, নদী আমাদের একটা বড় সংস্কৃতির একটা বড় অংশ বাংলাদেশের। নদীমাতৃক দেশ হওয়ার কারণে নদী ভিত্তিক যে সংস্কৃতিগুলো আছে এটাও কিন্তু আমাদের সংস্কৃতির একটা ভীষণ বড় একটা জায়গা দখল করে আছে, তাই না? নদীকে কেন্দ্র করে যে সমস্ত যাদের নদী অঞ্চলে বাড়ি তারা বুঝবা, তাই না? নদীর একুল ভাঙে উকুল গড়ে, এই তো নদীর খেলা আছে না বিভিন্ন জায়গায়। তো সেখানকার সংস্কৃতিগুলো কেমন? নদীভিত্তিক যে অঞ্চলগুলো আছে সেখানকার সংস্কৃতি কেমন? দেখবা নদীকে কেন্দ্র করেই কবিতা আছে, গল্প আছে, মিথ আছে, তাই না? এরকম ভাবে আছে। তারপরে আমাদের সংস্কৃতিতে দেখবা ভূত প্রেতের একটা সাহিত্য, আমাদের লিটারেচার যদি বলি, আমাদের সংস্কৃতিতে লিটারেচার সাহিত্যের যে সংস্কৃতি, এখানে কিন্তু এক ধরনের প্যাটার্ন আছে। আমাদের এক সময় এক ধরনের প্যাটার্ন ছিল, তাই না? এক সময় তো আমাদের রিটেন ডকুমেন্ট ছিল না, রিটেন সাহিত্য ছিল না। মানুষের মুখে মুখে এই যে জারি গান, সারি গান, এগুলো কিন্তু মুখে মুখের সংস্কৃতি ছিল, মুখে তৈরি করা। হ্যাঁ, কবি গান, পালা গান, এই যে আমাদের সংস্কৃতির একটা বড় অংশ ছিল একসময়, কিন্তু এখন আর নেই, মানে কমে গেছে আর কি। যেমন পালা গান বা কবি গান, এগুলো শুনছো কেউ? স্যার ওই যে মহুয়ার পালা আমাদের বইতে হ্যাঁ একটা পাঠ্যতে ছিল। হ্যাঁ, পালা গান, তাই না? গাজী স্যার গম্ভীরা, হ্যাঁ গম্ভীরা ভাইয়া। হ্যাঁ, কি বলছো? আমাদের ময়মনসিংহে হয় এগুলা। হ্যাঁ, ময়মনসিংহে হয়, তাই না? জি স্যার। তারপরে দেখো ওই যে কি বলে, এই যে কবি গান, এক সময় কবি গান কিন্তু বাঙালি সংস্কৃতির একটা বড় অংশ ছিল। যে সময় নাটক, সিনেমা বা টেলিভিশন ছিল না, তখন কিন্তু এই সমস্ত ওই আয়োজন করে করে, অনুষ্ঠান করে করে এই সমস্ত জিনিস হতো। যেমন এই জিনিসগুলো পাবা, যেমন যদি অ্যান্টনি ফিরঙ্গি একটা সিনেমা আছে, হ্যাঁ, ওখানে দেখবা বাংলা কবি গানের জগতে হরু ঠাকুর বলে একজন ছিলেন। নাম শুনছো? তোমরা যদি লিটারেচার পড়ে থাকো তাহলে বুঝবা যে হরু ঠাকুর, ভোলা ময়রা, এদের নাম শুনছো? না স্যার। নাম শোনো নাই? এই যে ওখানে দেখবা, হ্যাঁ, এই কবি গানগুলো দেখবা বাংলা সংস্কৃতিকে কিভাবে করে। ওই যে ওখানে এই ভোলা ময়রা বা হরু ঠাকুর, ওরা ওই সময়ে সবচেয়ে বিখ্যাত কবিয়াল ছিল। মানে কবিতা তৈরি করতে পারতো মুখে মুখে। মনে করো আমরা যেমন তর্ক করি না এখন, বিতর্ক মানে ডিবেট, ওই সময় কবি গানটা ছিল কি এক ধরনের ডিবেটের মতো। দুইজন দুই পাশে দাঁড়িয়ে থেকে কি করতো, ডিবেট করতো কবিতার ভাষায় বা গানের ভাষায়। হ্যাঁ, তো যেমন ওই ওখানে দেখবো একটা ইয়ে আছে, ওই ভোলা ময়রা বা হরু ঠাকুরের একটা ইয়ে আছে, একটা কবি আছে, কবিতা ওখানে। এই যেমন ময়মনসিংহের মুখ ভালো, খুলনার ভালো খই, হ্যাঁ, ঢাকার ভালো পাতক্ষীর আর বগুড়ার ভালো দই। শুনছো এটা? না, এই আজকেই শুনলাম। শোনো নাই কোনোদিন না? তার মানে ওখানে দেখো বলছে কি, ময়মনসিংহের মুখ ভালো, মানে ময়মনসিংহের মুগ ডাল ভালো হয়, খুলনার খই ভালো হয়, বগুড়ার দই ভালো হয়, তাই না? আমরা এখনো কিন্তু আমাদের বগুড়া বা বাঁকুড়া, ওইটা বাঁকুড়া বলে আর কি। হ্যাঁ, তো বগুড়ার দই আমাদের ভালো না এখনো? জি স্যার, একদম। হ্যাঁ, তারপরে দেখো তারপরে বলছে কি, রংপুরের শ্বশুর ভালো, রাজশাহীর জামাই। তার মানে রংপুরের শ্বশুররা ভালো হয় আর রাজশাহীর জামাইরা ভালো হয়। স্যার শ্বশুররা ওভারঅল সব জায়গারই ভালোই হয় না, মানে স্পেসিফিক্যালি ওই কবিতার ভিতরে আছে দেখবা, সে বলছে কি রংপুরেরও শ্বশুর ভালো ভালো, রাজশাহী জামাই। হ্যাঁ, নোয়াখালীর নৌকা ভালো, মানে নোয়াখালীতে যে নৌকা তৈরি হয়, মানে কালচার দেখো, মানে কোন অঞ্চলের কি ভালো সংস্কৃতির অংশগুলো। যে নোয়াখালীর নৌকা ভালো, চট্টগ্রামের ধাই, ধাই বোঝো? স্যার মনে হয় সুন্নতে খতনা করাই যারা ওরা। না, এদেরকে ধাই বলে না। না স্যার, ওই তো বেবি ডেলিভারির সময় যারা হেল্পিং করে, ধাত্রী যাদেরকে বলে। হুম। তো এই যে দেখো কবি গানের এটা একটা সংস্কৃতির একটা অংশ ছিল, মানে সংস্কৃতি চর্চার একটা অংশ। তো এইভাবে দুই দল দুই পাশে হয়ে এরকম ভাবে তারা করতো। তো এর এগেনস্টে আরেকজন বলতো যে কার কোন জায়গায় ভালো, কি ভালো, তাই না? সেরকম বলতো। তো এটাও আমাদের একটা সংস্কৃতি। জারি সারি গানগুলোকে দেখবা, সেখানে আমাদের কালচারের কত অংশগুলো সেখানে মানে উঠে আসছে ওই সমস্ত গানের ভিতর দিয়ে, তাই না? যেমন আছে না, সর্বনাশা পদ্মা নদী, তোর কাছে সুধায়, এটা গান আছে না? জি স্যার।
তার মানে এই যে আমরা কি বুঝি যে পদ্মার একুল ভাঙে অকুল গড়ে, তাই না? পদ্মা নদী যেমন ভাঙে না, শরীয়তপুর মাদারীপুর যাদের বাড়ি তারা বলতে পারবে যে নদী ভাঙন কি, সিরাজগঞ্জ যাদের বাড়ি, তাই না? এরকম নদী ভাঙন আছে না? জি জি স্যার। স্যার আছে। তাহলে নদী ভাঙলে সেখানেও নদী ভাঙনের কারণে এক ধরনের সেখানেও কিন্তু একটা তো সংস্কৃতি আছে। মানে এরকম ভাবে আমরা আসলে আমি বুঝাতে চাচ্ছি কি যে সংস্কৃতিটা কি জিনিস। সংস্কৃতি বললেই শুধু যে নাচ গান আর ওই পয়লা বৈশাখ অনুষ্ঠান শুধু এটুকুই সংস্কৃতি না। আমরা যে কি লালন করি, আমরা কিভাবে চিন্তা করি, আমরা কিভাবে পোশাক আশাক পরি, কিভাবে খাবার খাই, এভরিথিং মানে আমাদের জীবনের সাথে যা কিছু জড়িয়ে আছে সবকিছুই সংস্কৃতি, তাই না? আমরা যে স্কুলে যাই, পড়ালেখা করি, খাবার খাই, মসজিদে যাই, আমরা যে নামাজ পড়ি বা আমরা যে পূজা করি, আমরা যে অনুষ্ঠান পালন করি, আমরা যে খেলাধুলা করি, আমরা যে হাসি, আমরা যে কাঁদি, আমরা যে পড়ি, তাই না? আমরা যে আত্মীয়, যেমন দেখো আমাদের একটা বড় কালচার ছিল একসময় গ্রামাঞ্চলে, আত্মীয় স্বজনের বাড়িতে যখন আমরা যাই তখন কি করি বলতো? স্যার মিষ্টি নিয়ে যাই। স্যার মিষ্টি যায়। নিয়ে আগেকার মানুষ দেখবা ওই যে হাড়ি, মাটির হাড়ি আছে না, জি মাটির স্যার। হাড়ির মধ্যে রসগোল্লা নিয়ে যাইতো। নতুন যদি বিয়ে হয়, তাই না? নতুন বিয়ে হলে ওই শ্বশুর বাড়ির থেকে মেয়ের পক্ষ থেকে কিন্তু ছেলের বাড়িতে মিষ্টি যায়, তাই না? কি মাটির হাড়ির ভিতরে করে পান মিষ্টি পাঠায়। সুপারি নিয়ে যাইতে হয় ম্যান্ডেটরি। হ্যাঁ হ্যাঁ পান সুপারি এগুলো ম্যান্ডেটরি হ্যাঁ, থাকে। এই যে পান সুপারি, এটাও একটা বাঙালি সংস্কৃতি, পান সুপারি দিতে হয়, তাই না? তো যে সবকিছু এভরিথিং সবকিছু আমাদের সংস্কৃতি, এগুলোকে বাদ দিলে হবে না। যে কেউ মানে বলতে পারবে না যে এগুলো হলো আমাদের সংস্কৃতি না, এগুলো কোত্থেকে আসছে কি বৃত্তান্ত না, কিন্তু এই সবই সংস্কৃতি আমাদের। আমরা যে যা কিছু আমরা লালন করি, পালন করি, হয়তো এটা অঞ্চল ভেদে একটু একটু ভিন্ন, কিন্তু সবকিছুই আমাদের সংস্কৃতি, বাঙালি সংস্কৃতি, বাংলাদেশের সংস্কৃতি। তাইলে সংস্কৃতি বলতে আমরা কি বুঝি? আমাদের জীবনে যা কিছু আছে, আমরা যা কিছু করি, আমরা যেভাবে লালন করি, যেভাবে কথা বলি, আমরা যেভাবে চিন্তা করি, চিন্তার প্যাটার্নটাও আমাদের সংস্কৃতির একটা অংশ। কারণ আমরা বাহ্যিক পরিবেশের দ্বারা প্রভাবিত হই। তোমরা যদি সাইকোলজি পড়ে থাকো দেখবা বাহ্যিক পরিবেশের, বাহ্যিক যে পরিবেশ আছে, বাইরের যে পরিবেশ, এটার দ্বারাও কিন্তু আমাদের কি হয়, মনস্তত্ত্ব চেঞ্জ হয়, তাই না? আমরা ছোটবেলায় একটা জিনিস দেখে দেখে অভ্যস্ত। মনে করো আমরা যে অঞ্চলে বড় হই, হ্যাঁ, বেড়ে উঠি, সেই অঞ্চলের এনভায়রনমেন্ট, সেই অঞ্চলের মানুষের কথা বলা, সেই অঞ্চলের মানুষের খাওয়া দাওয়া, সেই অঞ্চলের মানুষের চলাফেরা, সেই অঞ্চলের মানুষের ধর্মীয় আচার অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠান পালন করা, খেলাধুলা, এভরিথিং সবকিছু, সোশ্যাল নর্মস, ভ্যালুস, যা কিছু দেখে আমরা বড় হই সেটাই কিন্তু আমাদের ভিতরে ঢুকে, তাই না? আমরা সেটাই লালন করি না? তুমি যে কথা বলো, একটা প্যাটার্নে কথা বলো, ওই কথা বলা কি তুমি এমনি এমনি শিখে গেছো বলো তো? না স্যার। কিভাবে শিখছো? স্যার চারিপাশের মানুষের কথা শুনে, বাবা ফ্যামিলির মানুষের কথা শুনে। কনভারসেশন করতে যে, ইন্টারঅ্যাক্ট করতে যে, হ্যাঁ, দেখে দেখে এগুলো আমরা শিখি। ছোটবেলায় তোমাকে বলে দেওয়া লাগে না কিন্তু যে তুমি এভাবে কথা বলো। তোমাকে কি বলে দিতে হবে যে তুমি এভাবে কথা বলো? না, তুমি কি দেখো কি যে একটা তোমার পাশের মানুষ কিভাবে কথা বলে, তোমার যেটা ব্রেনে ক্যাচ করে না আমাকে এইভাবে তাহলে কথা বলতে হবে। একই অঞ্চলের ভিতরে কিন্তু মানুষের কথা ভিন্ন হতে পারে, মানে বলার ধরন। যেমন তোমাদের ভিতরে কথা বলার ধরন ভিন্ন আছে না? সবাই কিন্তু সমানভাবে কথা বলে না। যেমন আমি একরকম ভাবে কথা বলি, তোমরা কিন্তু এভাবে কথা বলো না অনেকে, না? আরো অনেক সুন্দর ভাবে কথা বলো, কেউ কেউ স্টাইলিশ, এরকম আছে না, বিভিন্ন প্যাটার্ন আছে না কথা বলার। তো জি এগুলো স্যার। কিন্তু এই প্যাটার্ন গুলোও কিন্তু এটা সংস্কৃতির অংশ। এই যে কথা বলার ধরন বা ভাষার যে শব্দ ব্যবহার করি আমরা যে সমস্ত, এই শব্দগুলো এক ধরনের সংস্কৃতি। যেমন ভাষা, এটা মানে সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হলো ভাষা, তাই না? ভাষা ছাড়া সংস্কৃতি কল্পনা করা যায় বলো তো? না স্যার। জি না স্যার। এই ভাষা দেখো, বাংলা ভাষা কত রকম, মানে একটা ভাষার কত প্যাটার্ন আছে আমাদের বাংলা ভাষার। এই ভাষাটার কত শব্দ আছে, কত ভাবে বলা যায়, কত ভাবে বোঝানো যায়, তাই না? পশ্চিমবঙ্গের কলকাতায় এক ধরনের কথা বলে, তাদের অন্যান্য জেলাগুলোতে এক ধরনের কথা বলে, বাংলাদেশের ঢাকায় আমরা এক ধরনের কথা বলে, আমাদের বরিশালের ভাষা একরকম, নোয়াখালীর ভাষা একরকম, চিটাগাংয়ের ভাষা, সিলেটের ভাষা, খুলনার ভাষা, রাজশাহীর ভাষা, বগুড়ার ভাষা, তাই না, নওগাঁর ভাষা, জয়পুরহাটের ভাষা, নীলফামারী বা শেরপুর, ময়মনসিংহ, মানে কোনো ভাষার সাথে দেখো, মানে সব ভাষা কিন্তু আমরা বুঝি, কিন্তু বলার প্যাটার্নটা ভিন্ন,
তাই না? আমরা কেউ কোন কোন অঞ্চলে বলি, যেমন দেখো খাওয়া, এক খাওয়া শব্দকেই আমরা কিভাবে বলি, তাই না? আমরা বলি, কেউ বলে এই তুমি খাইছো, তাই না? আবার কেউ বলে তুমি খেয়েছো, তাই না? আবার তুমি বলে তুই খাইছুন, বলে না? খাইছুন কারা বলে বলো তো? নোয়াখালী না? এলাকায় নেই। হ্যাঁ হ্যাঁ, ময়মনসিংহের কেউ নেই? দিকে ময়মনসিংহের কেউ নেই এখানে? আমি আছি স্যার, আমি আছি কে তুমি? কে? স্যার, আমি মিনা। তো তোমাদের এলাকায় কিভাবে বলে বলো তো? আমাদের এলাকায় বলে আইসুন। আইসুইন না? স্যার নোয়াখালী বলে, ময়মনসিংহ বলে, নোয়াখালী বলে স্যার। না না, নোয়াখালীর আইসুইন বলে। তারপর বলে আঙ্গবাড়ি আয়ো। হ্যাঁ, আঙ্গবাড়ি তাই। আঙ্গ নাই স্যার, আঙ্গ নাই, এটা ঢাকার শব্দ। স্যার ময়মনসিংহে আঙ্গ নাই, আমি ময়মনসিংহের। আছে আছে। ময়মনসিংহের স্যার ভাষা আঙ্গ তো বলে না, বলে আমরা বাড়ি টাইস, হ্যাঁ, টাইস আমরা বাড়ি এরকম বলে। সিংহের প্রপারের ভাষা আমরা বাড়ি হচ্ছে আবার বলে কিশোরগঞ্জের পাশে তারা, তাই না? জি স্যার। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আছে। হ্যাঁ স্যার আছে, মানে এই জেলাগুলোতে বিভিন্ন ভ্যারাইটিস বলতে কি আমি বলি, আমাদের ময়মনসিংহ জেলার একরকম, শেরপুরের একরকম, নেত্রকোনার একরকম, জামালপুরের না না, আমি তো নেত্রকোনা এই বলি না। সম্মিলনী না না, এই সম্মিলনী হচ্ছে ময়মনসিংহ গীতিকা। আমি তো ময়মনসিংহ রিজনের কথা বলি না, আমি ময়মনসিংহ জেলার কথা বলছি। ময়মনসিংহ ওটা তো বৃহত্তর ময়মনসিংহ এক সময় ছিল, এখন তো আর নেই। হ্যাঁ, এখন তো সবার ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি আছে, তাই না? ময়মনসিংহের মানুষ বলে আমরা হ্যাঁ। খাসি কিনা খাইবাম। হ্যাঁ, খাইবাম, আইবাম না যাইবাম। কথা বলে। ওই তো যাই হোক, এরকম ভাবে কথা বলে। তারপরে বরিশালের মানুষজন একভাবে কথা বলে, তাই না? যেমন ঢাকার মানুষ এক ধরনের কথা বলে, বা খুলনা রিজনের মানুষ একভাবে কথা বলে, রাজশাহীতে একভাবে কথা বলে, চিটাগাং এ যেমন, চিটাগাং এ তুমি খুব বেশি বুঝবে কথাই না। তো বুঝি না, কথাই বুঝি না স্যার। হ্যাঁ, ওরা কি যেমন যে ওরা বলে। বলে ওরা বলে গমাসুনি, তাই না? বুঝো এটা? ভালো আছো না, নাকি? স্যার। হ্যাঁ, ভালো আছেন। আবার যদি বগুড়ায় যাও, ক্যাঙ্কা আছো, বুঝো? কেমন আছো? হ্যাঁ, কেমন আছে, এরকম আছো না? আবার তুমি যদি খুলনা, সাতক্ষীরা ওই অঞ্চলে যাও, তাহলে তোমাকে জিজ্ঞেস করবে কিরাম আছো, তাই না? তো এই যে ভাষার যে পার্থক্য, এটাও আমাদের একটা সংস্কৃতির অংশ। ভাষা সংস্কৃতির বড় একটা অংশ দখল করে আছে। হ্যাঁ, তো এরকম ভাবে তুমি ভাষা দিয়ে আমাদের সংস্কৃতির একটা চিত্র তুমি সামনে আনতে পারো। তাহলে সংস্কৃতি বলতে কি? সংস্কৃতি বলতে এভরিথিং, তাই না? মনে হচ্ছে না এখন সংস্কৃতি বলতে শুধু অনুষ্ঠান না, কিন্তু আমরা সংস্কৃতি বলতে শুধু সাংস্কৃতিক অনুষ্ঠানকেই বুঝি, গান আর নাচ, আর হলো ওই যে কি এই অনুষ্ঠানগুলোতে শাড়ি চুড়ি পরা, পাঞ্জাবি পরা, এইগুলোকে আমরা সংস্কৃতি মনে করি। কিন্তু আমি যা বললাম এর বাইরে কিন্তু অনেক কিছু আছে, তাই না? অনেক কিছু আছে যেগুলো হলো আমাদের সংস্কৃতি, একদম আমাদের ইন্ডিজিনাস, আমাদের আদি সংস্কৃতি, আদিম সংস্কৃতি, তাই না? পাহাড়িরাও কিন্তু ওরা, আমরা যেহেতু সমতলের কথা বললাম, পাহাড়ে কিন্তু সব একই রকম। মানে হয়তো আমরা নবান্ন বললি যে জিনিসটাকে, ওরা অন্য ভাষা বলে, আমাদের ভাষাটা একরকম, তাদের ভাষাটা আর এক রকম। আমরা সমতলে থাকি, তারা পাহাড়ে থাকে, তাই না? আমরা আমরা ঝর্ণা দেখি না, ওরা ঝর্ণা দেখে, তাই না? এরকম একটু ভিন্ন ভিন্ন, কিন্তু ওভারঅল সবকিছু কিন্তু প্রায় কাছাকাছি। হুম ওদের ওদের ধর্ম, ওদের বিশ্বাস, ওদের চিন্তা চেতনা হয়তো আমাদের থেকে একটু ভিন্ন, কিন্তু তাও খুব বেশি একদম যে ডিফারেন্ট তা না, সম্পূর্ণ আলাদা তা নয় কিন্তু। হ্যাঁ, তো এই হলো মানে সংস্কৃতি আর কি, কালচার। এখন এই কালচার গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে, কালচার গুলো আসলে একই রকম আছে কিনা, কালচার গুলো কোনোটা চেঞ্জ হচ্ছে কিনা, তাই না? কালচার একটার সাথে একটা মিশে যাচ্ছে কিনা, কালচার এখান থেকে ওখানে যাচ্ছে কিনা, বা কোনো ধরনের পরিবর্তন হচ্ছে কিনা, এই যে পরিবর্তন হওয়া, হ্যাঁ, এইটাই হলো এখন এই গ্লোবালাইজেশন আর কি। হ্যাঁ, দেখো, তাইলে এখন কি করতে হবে?
এই যে এই যে প্যাটার্ন গুলো আছে যে চেঞ্জ হচ্ছে কিভাবে, বা কি মিশে যাচ্ছে কিভাবে একটার সাথে আরেকটা, হ্যাঁ, এই জিনিসগুলো হলো এই যে গ্লোবালাইজেশনে দেখার বিষয়। তো সেই জিনিসগুলোকে একাডেমিক্যালি বিভিন্ন টার্ম দিয়ে আমরা বুঝি, তাই না? যেমন কালচারাল অ্যাসিমিলেশন, কালচারাল ল্যাগ আমরা বলি, তারপরে কালচারাল ডিফিউশন, এরকম বিভিন্ন জিনিস আছে না? তো জি এই স্যার। জিনিসগুলোকে কি হয় আমাদেরকে বুঝতে হবে, মানে একাডেমিক্যালি আমরা যে পড়ালেখা করব। তাহলে এখন আমি যদি তোমাদেরকে একাডেমিক্যালি নাও বলি, তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবা যে কালচারাল, যেমন কালচারাল ইম্পেরিয়ালিজম, তো এগুলো কিভাবে হচ্ছে। তো সেই জিনিসটাতে যাওয়ার মানে থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে যাওয়া, ব্যাখ্যায় যাওয়ার আগে আমাদেরকে এই জিনিসগুলো বুঝতে হবে যে আমাদের কালচারটা কিভাবে চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটা আমরা আগে ধরি, ঠিক আছে? আমাদের কালচারটা যে কিভাবে চেঞ্জ হচ্ছে সেই চেঞ্জ গুলোকে যদি আমরা ধরতে পারি, তাহলে আমরা ওই থিওরিটিক্যাল পার্সপেক্টিভে আমরা সহজেই ঢুকে যেতে পারবো। তাইলে আমাদের কালচার গুলো আমরা এতক্ষণে দেখলাম যে আমাদের ইন্ডিজিনাস যে কালচার গুলো আছে, এখন এই কালচার গুলোর কোনো একটা জায়গায় কোনো প্যাটার্নে চেঞ্জ হচ্ছে কিনা সেগুলো আমাদের দেখতে হবে। এখন বলো কোন কোন জায়গায় আমাদের এগুলো চেঞ্জ হচ্ছে, বা কোন কোন কালচার গুলো ধ্বংস হয়ে গেছে কিনা, কোন কোন কালচার গুলো একদম হারিয়ে গেছে কিনা, এগুলো দেখতে হবে। এখন বলো কোন কোন জায়গায় আমাদের এই কালচারের চেঞ্জটা আসছে, কালচারে কোন কোন জায়গাটা চেঞ্জ আসছে, পরিবর্তনটা হলো। স্যার স্যার খাদ্যাভ্যাস, খাদ্যাভ্যাস, পোশাক আমাদের আশাক, পোশাকে। হুম। খাদ্যাভ্যাস, পোশাক আশাক, হুম। তারপরে যোগাযোগের ক্ষেত্রে তো অনেকটাই পরিবর্তন আসছে। তারপরে স্যার খেলাধুলা, আগে মানুষ মাঠে খেলতো, এখন সবাই মোবাইল মানে দিয়ে গেম খেলে। তোমরা আগে শুধু অনুষ্ঠান পালন করার কথা বলছো, কিন্তু এখন যদি আমরা দেখি আমাদের কালচার বুঝে গেছো এখন, তাই না? এখন কালচারের পরিবর্তনটা কোথায় আসছে? এমন কোনো জায়গা নেই, আমরা এখন দেখবো যে এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের একটু অর্ধেক চেঞ্জ হয়নি, মানে কম বেশি চেঞ্জ হয়নি এমন কোনো জায়গা নেই, তাই না? জি স্যার, অনুষ্ঠানেও হয়ে গেছে। মানে এমন কোনো জায়গা নেই যেখানে আমাদের কালচারের চেঞ্জ হয়নি, তাই না? আমরা যদি বাঙালি সংস্কৃতির যদি মানে কি দেখি, অনেক আগের থেকে যদি ওই প্যাটার্ন গুলো আস্তে আস্তে করতে থাকি, দেখতে থাকি এই পর্যন্ত, এসে দেখবো আমাদের সবকিছু চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, মানে আমাদের সংস্কৃতির কোনো কোনো জায়গায় ক্ষুদ্র ক্ষুদ্র অংশে চেঞ্জ হয়ে গেছে, তাই না? সেটা তুমি ওই খাদ্যাভ্যাস থেকে শুরু করে ধর্ম পর্যন্ত সব জায়গায় চেঞ্জ হয়ে গেছে না? বলতে পারো জি স্যার, জি স্যার। কোন কোন জায়গায় চেঞ্জ আসছে? ক্ষুদ্র ক্ষুদ্র কতগুলো মাইক্রো লেভেলে চেঞ্জ আমাদের হয়ে গেছে। তুমি যতগুলো কম্পোনেন্ট, আমাদের সংস্কৃতির যতগুলো কম্পোনেন্ট আছে, প্রত্যেকটা কম্পোনেন্ট যদি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে তুমি চেক করো, তো দেখবা কোন চেঞ্জ এসে গেছে। হয়তো চেঞ্জ এসে গেছে, নাইলে সেখানে কোনো একটা জিনিস মিশে গেছে, তাই না? যেমন করে দেখো খাদ্যাভ্যাস, আমাদের 3 বেলা খাবার খাওয়ার অভ্যাস কিভাবে? আমাদের 3 বেলা ভাত খাওয়ার অভ্যাস। আমাদেরকে বলা হয় আমরা মাছে ভাতে বাঙালি, তাই না? তো এখন আমরা মাছে ভাতে বাঙালি, আমাদের 3 বেলা খাওয়ার কথা। তো এখন দেখো আমাদের ফরম্যাটটা চেঞ্জ হয়ে গেল কিভাবে? যে আমরা একসময় কৃষিভিত্তিক সমাজ ছিলাম, সেই কৃষিভিত্তিক সমাজ থেকে আমরা কিন্তু গ্রামকে, আমাদের একটা স্লোগান, গ্রামকে শহরে পরিণত করার একটা স্লোগান আছে না এই সরকারের? শহরের সেবা গ্রামে পৌঁছে দেয়া একটা স্লোগান আছে না? জি স্যার। জি তো স্যার। এখন দেখো, হ্যাঁ, একসময় ঢাকা শহরে ধান চাষ করতো কোথায় কোথায় বলো তো? স্যার ধানমন্ডি, ধানমন্ডি, নিউ মার্কেট, সংসদ ভবনের সামনে, খেতে। হ্যাঁ, নীলক্ষেত, নিউ নীল মার্কেট, ক্ষেত, খিল ক্ষেত, কচু ক্ষেত। ওগুলা তো স্যার দূরে উত্তর দূরে। বাড্ডা, স্যার উত্তর বাড্ডার দিকেও হয়। না না, মিরপুরে এটা কি এখনো হয় স্যার? ওগুলো তো, এই শোনো, ওগুলো তো মেইন ঢাকা না। মেইন ঢাকা যে আদি ঢাকার, মানে ওগুলো তো এক্সপ্যান্ড হয়েছে, ওগুলো তো এমনিতেই ক্ষেত খামার ছিল। হ্যাঁ স্যার, এখনো অনেক জায়গায় ক্ষেত খামার। উত্তরা বাড্ডা ওইসব সব তো, ওগুলো তো ওই যে তোমার মোহাম্মদপুরের পিছনে টিছনে, এগুলো তো ঢাকা শহর ছিল না এক সময়। মানে রিসেন্ট পাস্ট, মনে করো এখানে 80-র দশকে বা 70-এর দশকে, না, বা 60-এর মার্কেটের ওদিকটা নীলক্ষেত, এইদিকে বা 50-এর দশকে। এখান থেকে 50 বছর আগে যাও, কারণ 50 বছর তো বেশি সময় না, অল্প সময়। বা 60 বছর বা 100 বছর যাও, 100 বছরও যাও, তাইলে 100 বছর তো একটা সংস্কৃতির খুব বেশি টাইম স্প্যান না।
তো 100 বছর আমাদের সংসদ ভবনের সামনে ধান লাগানো ছবি আছে এখনো পর্যন্ত। সংসদ ভবন তো বেশি দিনের না, তাই না? এটা 70-80 দশকের ঘটনা। তো এই যে দেখো, তার মানে আমাদের যে কৃষি ভিত্তিক যে ফরম্যাটটা ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে, তাই না? চেঞ্জ হয়ে গেলে আমাদের সংস্কৃতিরও কিছু একটা চেঞ্জ হবে, এটা অবশ্যম্ভাবী যে চেঞ্জ হবে। অর্থাৎ তার মানে কি, আমাদের বিভিন্ন জায়গায় শহরগুলো গড়ে উঠছে আস্তে আস্তে করে, তাই না? তো এর ভিতরে আবার একটা কথা আছে, সেটা তোমাদেরকে একটু বলে দেই। সেটা হলো, দেখো আমাদের শহর যে গড়ে উঠছে, কিন্তু অন্যান্য শহরগুলো সেভাবে গড়ে না উঠে আমাদের ঢাকা শহরটা সবচেয়ে বেশি এক্সপ্যান্ড করছে। সবকিছু এসে মিলছে কোথায়? ঢাকা শহরে, তাই না? আমাদের যে একটা মানে অপরিকল্পিত শহর, আমরা যে অপরিকল্পিত দেশ, তার একটা বড় উদাহরণ হলো এই যে ঢাকা শহর, তাই না? যেমন করে তুমি যদি, তোমার যদি শরীর অসুস্থ হয়, সমস্ত শরীর অসুস্থ হলে তখন মানুষের মুখে যখন রক্ত জমে, একটা কথা আছে দেখবা, মুখে যখন রক্ত এসে জমা হয় তখন সেটা কি করে, মানুষের শরীরে যে একটা অসুবিধা আছে, বড় একটা অসুখ আছে, সেটার কিন্তু একটা ইঙ্গিত দেয়, তাই না? দেখছো এরকম রোগ দেখছো মানুষের, যে সমস্ত শরীরটা জীর্ণ শীর্ণ কিন্তু মুখে রক্ত জমে যায়, মানে মুখটা লাল হয়ে যায়, এরকম দেখছো মানুষের এরকম রোগ? দেখো নাই? অর্থাৎ সমস্ত শরীরে রক্ত যখন মুখে জমে যায় তখন সেটা একটা অসুস্থতার ইঙ্গিত দেয়। তার মানে এই ঢাকা শহর এরকম। তার মানে ঢাকা শহরে এত যে বিল্ডিং হয়ে গেছে, গিঞ্জ হয়ে গেছে, সবকিছু ঢাকা শহরে এসে মিশছে। তার মানে এটা কিসের ইঙ্গিত দেয়? যে সারা দেশ ভালো নাই, কিন্তু সমস্ত দেশ কিন্তু অপরিকল্পিত, দেশের অন্যান্য অংশে কিচ্ছু নাই, তাই না? আমরা তাই দেখি না? একটা ভালো স্কুল কোথায়? ঢাকা শহরে। একটা ভালো কলেজ কোথায়? ঢাকা শহরে। ভালো বিশ্ববিদ্যালয় কোথায়? ঢাকা শহরে। ভালো মেডিকেল কলেজ কোথায়? ঢাকা শহরে। ভালো হাসপাতাল কোথায়? ঢাকা শহরে। ভালো বিনোদন কেন্দ্র কোথায়? ঢাকা শহরে। ভালো ব্যবসা বাণিজ্য হয় কোথায়? ঢাকা শহরে, তাই না? ভালো শপিং মল কোথায় আছে? ঢাকা শহরে। তাহলে সবকিছু ঢাকা শহর কেন্দ্রিক, সবকিছু আমাদের ঢাকা কেন্দ্রিক না? তা হওয়ার কারণে কি হলো? হ্যাঁ, অন্যান্য শহর কিন্তু সেভাবে ডেভেলপ করেনি, তাই না? তোমরা যদি বিভিন্ন শহরে যেয়ে থাকো, বাংলাদেশের সব শহর কিন্তু সমানভাবে ডেভেলপ না, সমান নাগরিক সুযোগ সুবিধা সেখানে নেই, জানো? জি স্যার। রবীন্দ্রনাথ এই সম্বন্ধে একটা কথা বলে গেছে, এখান থেকে মনে করো কত, প্রায় 70-80 বছর, 100 বছর আগে। রবীন্দ্রনাথের জন্ম কত সালে? 1861। গুড। মৃত্যু কত সালে? 1941। গুড। তো প্রায় 100 বছর আগে রবীন্দ্রনাথ একটা কথা বলে গেছে, যে দেখো একসময় এই সারা বাংলাদেশের শহরগুলো, অন্যান্য যে শহরগুলো ছিল, সেই শহরগুলো খুবই ডেভেলপ ছিল, যেখানে জল নিষ্কাশনের ব্যবস্থা, সেখানে নাগরিক সুযোগ সুবিধা সবকিছু ভালো ছিল। যেমন বড় বড় শহরের কথা বলে গেছে, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, হ্যাঁ, নোয়াখালী বা অন্যান্য যে রিজন, এরকম বড় বড় ইসের কথা বলে গেছে, যে এইগুলো সুন্দর ছিল এক সময়। কিন্তু সবকিছু যখন এসে একত্রিত হয়ে ঢাকা শহরের বুকে এসে জমা হইলো, মানে ঢাকা শহর যখন ইয়ে হয়ে গেল, তখন অন্যান্য জায়গাগুলো অবহেলিত হওয়া শুরু করলো, তাই না? এখন দেখো, যে ঐতিহ্য ছিল ফরিদপুরের, যে ঐতিহ্য ছিল যশোরের, যে ঐতিহ্য ছিল বগুড়ার, যে ঐতিহ্য ছিল তোমার ময়মনসিংহের, সেই ঐতিহ্য এখন আর আছে? বলো তো। না স্যার। কোন ঐতিহ্য স্যার? ময়মনসিংহকে যদি তোমরা ট্রেস করো, ময়মনসিংহ যদি দেখো, সেখানে কতগুলো জমিদার বাড়ি আছে, সেখানে কতগুলো স্কুল কলেজ আছে, সেই ব্রিটিশ পিরিয়ডের আগেও, তাই না? অনেক আগে স্যার। তাই না? তো এরকম ভাবে তারপরে যশোরে যাও, ফরিদপুরে যাও, বগুড়া যাও, ওদিকে রংপুর যাও, মানে এই সেই সময়ে কিন্তু এই সমস্ত এই শহরগুলো ইন্ডিভিজুয়ালি তারা কিন্তু তাদের আলাদা ডেভেলপমেন্ট ছিল, কিন্তু সেই জিনিসগুলো এখন আর নেই। কেন তাহলে এমন হলো? একসময় যারা সগৌরবে সারা ভারতবর্ষে পরিচিত ছিল যে সমস্ত অঞ্চল, সেই সমস্ত অঞ্চলের এখন কোনো নামগন্ধ নেই। কারণটা কি বলো তো? বলতে পারো? কথাটা বুঝি নাই স্যার। বোঝো না? শর্ট ডেভেলপমেন্ট ঢাকায় হচ্ছে সেন্ট্রাল কেন্দ্রের জন্য। এক সময় দেখবা বাংলা সাহিত্য, বাংলা বাংলার ইতিহাস যদি পড়ো, তাহলে দেখবা এই ফরিদপুর, নোয়াখালী, ময়মনসিংহ, যশোর বা রাজশাহী, এই সমস্ত অঞ্চলের আলাদা একটা অবদান আছে, তাদের একটা ইতিহাস আছে, হিস্ট্রি আছে, হ্যাঁ? সেই সমস্ত সেই কদর বা সেই ইতিহাস, সেই হিস্ট্রি, সেইগুলো এখন আর নেই। এখন আর এগুলোকে কেউ মানে চিনতে পারে না।
কেন? স্যার ওই যে ডিসেন্ট্রালাইজ না করে এক কেন্দ্রীভূত করে ফেলছে, হ্যাঁ, মানে সবকিছু ঢাকা সবকিছু কেন্দ্রিক করে ফেলেছে, ঢাকা যদিও কেন্দ্রিক এটা করে হওয়ার কথা ছিল ডিসেন্ট্রালাইজড। এই জন্য আমরা আশেপাশে সবকিছু এই জন্য আমরা শহরের সংস্কৃতি বলতে আমরা কাকে বুঝবো? ঢাকাকে। এখন মানে আমরা যে পড়ালেখা করব, হ্যাঁ। তো এখন দেখো, তাহলে যেহেতু কৃষিভিত্তিক সমাজ থেকে আমাদের একটু আমরা সরে গেছি, তাই না? একটু ডেভেলপমেন্টের দিকে গেছি আমরা। এই জন্য আমাদের সংস্কৃতির এই কৃষিভিত্তিক যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতি কিন্তু শেষ হয়ে যায়নি, বা সেটা একদম টোটালি চেঞ্জ হয়ে গেছে এরকম না, কিন্তু মানে কিছু কিছু জায়গায় স্লাইডলি চেঞ্জ আসছে। সেই জায়গাগুলো কোথায়? যেমন করে গ্রামে আমরা এখনো কিন্তু সেই সংস্কৃতি লালন করি, তাই না? সংস্কৃতি লালন করি কেমন করে? আমরা এখনো 3 বেলা ভাত খাই গ্রামে, এখনো 3 বেলা ভাত খায় না? জি স্যার। গ্রামে এখনো 3 বেলা ভাত খায় মানুষ, যদিও সেখানে চেঞ্জ আসছে কিভাবে? এই যে দেখো, আগে 3 বেলা ভাত রান্না হতো বাড়িতে। আমরা যখন ছোট ছিলাম তখন আমরা দেখছি কি, যে 3 বেলা, সকালে, দুপুরে, রাত্রে 3 বেলা রান্না হতো, তাই না? কোনো কোনো অঞ্চলে। আবার এমন দেখা গেছে কোনো কোনো অঞ্চলে কি হতো, দুপুরে রান্না হতো, রাত্রে রান্না হতো, সকালে ঠান্ডা খেত, তাই না? ঠান্ডা ভাত। অনেকে গ্রামের একটা বড় একটা সংস্কৃতি হলো পান্তা ভাত খাওয়া, তাই না? তোমরা তোমরা এই সংস্কৃতির সাথে পরিচিত না হয়তো অনেকে, দেখো। জি স্যার, এখনো পরিচিত। কিন্তু গ্রামের আপামর জনসাধারণের একটা সংস্কৃতি হলো কি, গরমে যখন আমাদের ঋতুটা গরম, মানে আমরা আমাদের যে গ্রীষ্মকাল যেটা, এইটা দেখবা গ্রামাঞ্চলের অধিকাংশ জায়গায় সকালে পান্তা ভাত খাওয়ার একটা, এটা কালচার। কিন্তু এটা যে খারাপ বা ভালো এটা বলার কোনো অবকাশ নেই, এটা একটা কালচার। এটা আমাদের অর্থনৈতিক বা কৃষিভিত্তিক সমাজ হওয়ার কারণে এটা আমাদের কালচার, এটা আমাদের সংস্কৃতি। তারপরে দেখো, শীতের সময় মানুষ কি করে, এক সময় ছিল হলো যে ঠান্ডা ভাত খাওয়া, সকালে রান্না করতো না অনেকে, কিন্তু দুপুরে আর রাত্রে রান্না হতো, এরকম ছিল না কালচার? এবং সেটা কি হতো, চুলায় রান্না হতো। বা যে সমস্ত এলাকায় গ্যাস তো পরে আসছে, বা আমরা যদি একটু পিছনে যাই, তো 3 বেলা রান্না হতো, কোথাও কোথাও 2 বেলা রান্না হতো। এখন কি হয় দেখো, এই যে রান্নার যে প্যাটার্নে চেঞ্জ আসছে, আমাদের যে সংস্কৃতি ছিল সেই সংস্কৃতিতে এখন প্যাটার্ন গুলো চেঞ্জ আসছে কিভাবে দেখো। এখন আগে যেখানে চুলায় রান্না হতো, এখন সেখানে রাইস কুকারে রান্না হয়, গ্রামেও যেখানে কারেন্ট আছে যে সমস্ত জায়গায়, তাই না? এরকম কালচার দেখছো না এখন? জি স্যার, অটো রাইস কুকার, এখন কি পানি হচ্ছে? আর চাল ছেড়ে দিয়ে বাস এখন অটোমেটিক হয়ে বসে আছে। এখন রাইস কুকারে রান্না হচ্ছে। এখন আবার মানুষ, আগে এক সময় গ্রামাঞ্চলে ফ্রিজ ছিল না, এখন ফ্রিজ চলে আসছে। এখন তাহলে সংস্কৃতি চেঞ্জ হচ্ছে কিভাবে দেখো, এখন মানুষ রান্না করে ফ্রিজে রেখে দেয়, তাই না? এখন মাছগুলো স্টোর করে ফ্রিজে রেখে দেয়। এক সময় কি ছিল বলতো, এক সময় বিয়ে শাদী হলে বা কোনো অনুষ্ঠান হলে বাড়িতে আত্মীয় স্বজন আসবে, বাজার থেকে বড় মাছ কিনে নিয়ে আসতে হবে, তাই না? এরকম করতো না আগে? এখন কি জি হয়, স্যার। আত্মীয় স্বজন আসবে, এই ফ্রিজে মাছ আমি আগের থেকে রেখে দিয়েছি, ওইটা বের করে এবার খেতে দিতে হবে, তাই না? এরকম না প্যাটার্ন? তারপরে মনে করো কি, যে আগে 3 বেলা রান্না হতো, এখন কিন্তু আর 3 বেলা রান্না। অনেক বাড়িতে দেখবা গ্রামাঞ্চলে এখন সকালে তারা রুটি খায়, আছে না এরকম? মানে স্লাইডলি চেঞ্জ হচ্ছে। সবার যে চেঞ্জ হয়ে গেছে তা না, কিন্তু মানে এটা চেঞ্জ হয়েছে অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হওয়ার কারণে। এবং এটাতে একটা বড় একটা ফ্যাক্ট আছে, সেটা হলো কি গ্লোবালাইজেশন। এবং গ্লোবালাইজেশনের যে একটা কম্পোনেন্ট আছে টেকনোলজির একটা বড় ভূমিকা আছে। তারপরে আরেকটা কি আছে, মিডিয়ার একটা ইনফ্লুয়েন্স আছে। এই যে মাস মিডিয়া আর যে সিস্টেম, এই মাস মিডিয়ার একটা বড় ধরনের ভূমিকা আছে সেখানে। যেমন কিভাবে চেঞ্জ হচ্ছে খাদ্যাভ্যাসটা দেখো, এখন গ্রাম অঞ্চলে কি হয়, মানুষজন কেক তৈরি করে। গ্রামের মানুষ জীবনে কোনোদিন কেক দেখছে বলতো? এখান থেকে মনে করো 30 বছর 20 বছর আগে, 30 বছর আগে গ্রামের কোনো একদম অজপাড়া গায়ের কোনো মহিলা কোনোদিন কেক বানানো শিখছে বলতো? বলতে পারো? অসম্ভব। তোমার কথা শুনতে পাচ্ছ না? মেয়েরা কই, তোমরা বুঝতে পারছো না? আগে ছিল না, এখন পারে। এখন কেন পারে বলো? এই তো টেকনোলজি, ইউটিউবে দেখে হয়তো। হ্যাঁ, এখন টেলিভিশনে রান্নার অনুষ্ঠান দেখায়, তাই না? কেক আপার রান্না জি, স্যার। হ্যাঁ। দেখো না? কেক আপা তো শুধু নুডলসই করে স্যার। স্যার এই ইউটিউব আছে না স্যার, আমরাও তো এখন রান্না না পারলে ইউটিউব, আর কিছু না।
তো না, গ্রাম অঞ্চলে মনে করো যারা এখনো ইন্টারনেটে অভ্যস্ত না, তারা টেলিভিশন দেখে, টেলিভিশনে রান্না অনুষ্ঠান হয়, হ্যাঁ স্যার। তারপরে বিভিন্ন রিয়েলিটি শো হয়, রিয়েলিটি শোতে এগুলো দেখায়। তো এগুলো দেখে এই যে মিডিয়ার একটা ইনফ্লুয়েন্স আছে, তাই না? তো এরকম ভাবে এই যে রান্নার প্যাটার্নে চেঞ্জ হচ্ছে, রান্নার ধরনে চেঞ্জ হচ্ছে, কি ধরনের রান্না হচ্ছে সেটা একটা, হ্যাঁ, বিভিন্ন ভাবে এগুলো চেঞ্জ হচ্ছে। তারপরে খাওয়ার স্টাইল দেখো, খাওয়ার স্টাইলে চেঞ্জ হচ্ছে কিভাবে। একসময় গ্রামাঞ্চলের মানুষ খাবার খেত কিভাবে, মনে করো একটা মাদুর বিছায়, একটা চাটাই বিছায়, নাইলে কোনো বিছানা বিছাইতো, তাই না? ঘরের মেঝেতে, বা পিঁড়ি আছে না, পিঁড়ি চিনো? জি স্যার চিনি। পিঁড়ি আছে না, বাঙালি সংস্কৃতির একটা জি বড় স্যার, কাঠ চিনি স্যার। কাঠে তৈরি। কাঠের পিঁড়ি না, এক এক জায়গায় এক এক জি রকম স্যার। বলতে পারে। এখন তো যে প্লাস্টিকও পাওয়া যায় কি, আগে তো এখন কাঠই টুল পাওয়া ছিল। যায়, সেটা ঠিক আছে, ওটা না। তো বাঙালি সংস্কৃতির দেখো একটা বড় অংশ কি, মানুষজন ওটার পরে বসে কিন্তু ভাত খায়, তাই না? জি যারা স্যার। এগুলো দেখেনি তাদের মনে হচ্ছে স্যার মনে হয় সে আদিকালের গল্প করে নাকি। এই সমস্ত স্যার, স্যার এগুলো আদিকালের বিষয় না স্যার, আজ থেকে স্যার 15 বছর আগে গেলেই স্যার এগুলো না আছে, না, সেটা সবাই না। এগুলো ফেস যারা করছে। যারা অবশ্যই। যারা শহরে যাদের শৈশব কাটছে, যারা দেখেনি টোটালি, তাদের কাছে মোটামুটি স্যার গ্রাম থেকে সবাই আসছে, শহরে পরেই আসছে, হ্যাঁ সবাই স্যার দেখছে বাসায় এখনো 2-3টা আছে স্যার। হ্যাঁ, না এখনো গ্রামাঞ্চলে, আমি বলছি না শেষ হয়ে গেছে, না এখনো আছে, আমি বলছি যে এইগুলা বাঙালি সংস্কৃতি। তো এগুলা যেমন দেখো, বাঙালি সংস্কৃতি একসময় কি ছিল, সানকিতে করে মাটির পাত্রে করে ভাত খাওয়া, মাটির পাত্রে রান্না করা, এটা একটা বাঙালি আপামর জনসাধারণের কালচার ছিল গ্রামে। হ্যাঁ, পরবর্তীতে যখন একটু ডেভেলপমেন্ট হলো, মানে ব্রিটিশ আমল, তারপরে এসে ওই যে এখন যে অ্যালুমিনিয়াম বা এনামেলের যে জিনিসগুলো ব্যবহার করি, এগুলো কিন্তু আগে ছিল না। একসময় ইন্ডিজিনাস বাঙালি কালচার ছিল মাটির পাত্র। এই জন্য তোমরা পয়লা বৈশাখে কি করো, বাঙালি বানা দেখাইতে যে মানে বাঙালি, তুমি যে বাঙালি এটা প্রমাণ করার জন্য তুমি কি করো, মাটির পাত্রে ইলিশ সানকিতে করে ভাত পান্তা খাও, খায়। তাই না? মানে এগুলো যে একসময় ছিল, এগুলো আমরা কি দিয়ে প্রমাণ করতে পারি? এই সমস্ত তোমাদের এখনকার যে শহরে কালচার, মানে আনুষ্ঠানিক কালচার যেগুলা, তাই না? আর আমাদের ওগুলো ছিল অনানুষ্ঠানিক, মানে ওগুলো সারা বছর একই রকম ছিল। আর তোমরা এখন একদিন বাঙালি হওয়ার জন্য, ওই যে বলছে না, আলতা শাড়ি পরিলে মনে পড়ে যায় একদিন বাঙালি ছিলাম রে, তাই না? গান জি আছে না? জি স্যার। একতারা বাজিও না, দোতারা বাজিও না। তো এই যে তার মানে কি, তোমরা ওই, আমরা কি করি, আমরা শহরে, এখন আমরা তো শহরে ওই কালচার পাই না, আমাদের তো কালচার ভিন্ন। আমরা তো আর পান্তা ভাত খাই না, আমরা সারা বছর পান্তা ভাত খাই। আমাদের তো এখন খাওয়ার প্যাটার্ন ভিন্ন, কিন্তু তারপরও কিন্তু আমাদের মন মগজে, আমাদের রক্তে কিন্তু বাঙালি। আমাদের যে রক্ত, মানে আমাদের যে ব্লাড যে কানেকশন, সেটা কিন্তু ওই গ্রামেই সবার। হয়তো এখন আমরা শহরই হয়ে গেছি, কিন্তু সেই মানে আমরা প্রমাণ করতে চাই যে না, আমরা বাঙালি ছিলাম একদিন। তো সেটা প্রমাণ করতে যে কি করলাম, এই ঢাকা শহরে এসে আমরা একদিন আনুষ্ঠানিকভাবে কি করলাম, পান্তা ভাত খাইলাম, ইলিশ খেলাম, ঝাল পেঁয়াজ মরিচ এসব খেলাম, খেয়ে আমরা বললাম এই যে দেখো আমি বাঙালি। এখন তুমি আমাকে আর বলতে পারবা না যে আমি এখন শহরে বাবু হয়ে গেছি, আমি আর বাঙালি ছিলাম, বাঙালি আছি, তাই না? এরকম বলি না আমরা? বুঝতে পারছো? জি স্যার। কিন্তু গ্রামে যখন পয়লা বৈশাখ পালন হয়, তখন কিন্তু কেউ পান্তা আর ইলিশ খায় না। গ্রামের পয়লা বৈশাখে মেলাতে কেউ পান্তা ইলিশ খায়? তোমরা গ্রামের পয়লা না বৈশাখে স্যার, ওরা তো এমনিই খায়। হ্যাঁ, কারণ কি, তাদের এটা প্রমাণ করার কিছু নেই, তারা প্রতিদিনই খায়, তাদের ঘটা করে খাওয়ার কোনো দেখে কারণ একদিন নেই। ঘটা করে এবার। হ্যাঁ, তো কেন ঘটা করে আমরা খাচ্ছি দেখো, যেহেতু আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো এরকম সেই জায়গাটায় চেঞ্জ আসছে খাওয়া দাওয়ার প্যাটার্নে, বা এবার খাওয়া দাওয়ার প্যাটার্নে চেঞ্জ আসলো, কিভাবে খায় সেটার একটা প্যাটার্নে চেঞ্জ আসছে, তাই না? আমরা মাদুরে বসে খায় না, চাটায় বসে খায় না, পিড়িতে বসে খায়। এবার এখানে চেঞ্জ আসছে দেখো, এখন মানুষ গ্রাম অঞ্চলেও এখন কি হয়, এখন মানুষ কিন্তু ডাইনিং টেবিলে খাওয়া দাওয়া, তাই না? কালচারাল যে চেঞ্জ, হালকা যে চেঞ্জ, স্লাইডলি চেঞ্জ আসছে। যাদের একটু টাকা পয়সা আছে, মানে অর্থনৈতিক ডেভেলপমেন্টের সাথে সাথে, অর্থনৈতিক উন্নতির সাথে সাথে আমাদের কালচার, এই অর্থনৈতিক উন্নতি হলো কি বিশ্বায়নের ফলে, টেকনোলজি ডেভেলপমেন্টের ফলে, তাই না? চেঞ্জ আসছে না একটু?
স্যার বলো চেঞ্জ আসছে কিনা? আসছে, কিন্তু আসলে কি ডাইনিং এ খায়? না কেউ, সবাই কথা বলছি না, কেউ কেউ জি খায় না স্যার। তো, অনেকে খায়, মনে হয় আত্মীয় স্বজন আসলো তাদেরকে খেতে দিল, নাইলে হ্যাঁ, হ্যাঁ। তোমরা কি করো, বাচ্চা কাচ্চারা কি করে, ফর্মালিটি, ওই ভাতের থালা প্লেট নিয়ে ওই খাটের উপরে বসে খাওয়া শুরু করে, তাই না? চেয়ারে বসে খাওয়া শুরু করে, নাইলে ওই বারান্দায় বসে খাওয়া শুরু করে, সিঁড়িতে বসে খাওয়া শুরু করে, এরকম না এখন? জি স্যার, এটা বাচ্চারা না স্যার, আমরাও করি যখন যেখানে, আমরা কি করি? আমরা আমরাও কি এগুলাই করি। ক্ষুধা লাগছে যে, কিন্তু বাঙালির একটা কমন সংস্কৃতি আছে, কিন্তু সবাই মিলে একসাথে খাওয়া, মানে বাঙালির এটা একটা কালচার, কিন্তু পরিবারের সবাই মিলে একসাথে খাওয়া, জি পরিবারের স্যার। সবাই একসাথে বিশেষ মিলে, করে রাতের খাবারটা। হ্যাঁ, বিশেষ করে রাতের খাবার বাঙালি সংস্কৃতি, সব একসাথে বসে খাওয়া। কিন্তু অন্যান্য সংস্কৃতিতে কিন্তু এরকম নেই, অনেক কালচারে নেই কিন্তু এরকম, কিন্তু বাঙালি সংস্কৃতিতে এটা আছে। হ্যাঁ, সবাই একসাথে মিলে খাওয়া, এটাও একটা বাঙালি সংস্কৃতি। এই জায়গায়ও কিন্তু চেঞ্জ আসছে, তাই না? তো এরকম ভাবে তারপরে কি আরো কত ধরনের সংস্কৃতি আমাদের আছে এরকম। তো আস্তে আস্তে করে আমি শুধু খাবার কথা বললাম, এবং এখানে চেঞ্জ আসছে কিভাবে দেখো। এখন শহরের ওই গ্রামের লোকই যখন শহরে আসলো, বা গ্রামটা চেঞ্জ হয়ে যখন শহরে হয়ে গেল, তখন কালচারেরও চেঞ্জ আসছে, তাই না? এখন এখন দেখবা এখনকার ছেলে মেয়ে যারা গ্রামেও, এখন তাদেরকে কি, তারা তাদের হাতে ফোন, তাদের হাতে মোবাইল, তারা টেলিভিশন দেখে, উমুক করে তুমুক করে, গেমস খেলে, তাই না? এখন আর কিন্তু তারা ওই যে আগে একসাথে বসে যে ভাত খাওয়ার যে কালচার ছিল, এই কালচারটা স্লাইডলি চেঞ্জ হচ্ছে, তাই না? তোমাকে যদি খেতে ডাকা হয়, আসতেছি আসতেছি আসছি আসছি একটু পরে, এরকম বলি না আমরা এখন? জি স্যার। এখন কি করে বাবা মা, কি করে, তোমার এই ভাত এখানে থাকলো, খাওয়ার এখানে থাকলো, তোমার যখন ইচ্ছা তখন খেয়ে নাও, তাই না? এরকম না, এখন একটা কালচার স্লাইডলি চেঞ্জ হচ্ছে, মানে সব জায়গায় সবাই যে হচ্ছে তা না, কিন্তু কিছুটা এরকম হচ্ছে। তো এখন শহরের দেখো প্যাটার্ন কেমন, শহরের খাবারের প্যাটার্ন কেমন। শহর, হ্যাঁ, শহর হলো দেখো কিভাবে চেঞ্জ হচ্ছে, শহরে খাবারের প্যাটার্নটা কেমন। স্যার সকালে ব্রেড। আর সকালের খাবার হচ্ছে 10টা 11টা 12টায়। সকালে ব্রেকফাস্ট। আবার আমরা যদি স্পেসিফিক্যালি দেখি, পুরান ঢাকার কালচার আছে একটা, তাই না? ঢাকার একটা কালচার আছে, এটা কিন্তু ফেলে দেওয়ার মতো না, কারণ শত শত বছর ধরে এই কালচারটা গড়ে উঠছে। হ্যাঁ, তো তাইলে এখন কি হবে, এরকম বিভিন্ন জায়গায় চেঞ্জ আসছে। হ্যাঁ, তো তোমাদের এরপরে ক্লাস আছে না স্যার। না? তো দেখো, তাহলে এখন দেখো, এই যে আমরা বলছি কালচারাল গ্লোবালাইজেশন, তাহলে এখানে কতগুলো জিনিস আছে দেখো। তাহলে এই যে কালচারাল যে চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জটা কিভাবে হচ্ছে। হ্যাঁ, কমার্শিয়ালাইজেশন কিভাবে হচ্ছে, কনজিউমার কালচার কাকে বলছি, মাস কালচার কোনটাকে বলছি, হ্যাঁ, মিডিয়া ইম্পেরিয়ালিজম, বা এই সমস্ত যে আছে, এই যে কালচারাল ডিফিউশন, হাইব্রিডাইজেশন, মাল্টিন্যাশনাল কালচার, হ্যাঁ, হোমোজেনাইজেশন, সাব কালচার কাকে বলে, কসমোপলিটানিজম, এরকম যে যতগুলো একাডেমিক আলোচনা আছে, হ্যাঁ, এগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। হ্যাঁ, আজকে